15 বছর আগে গুড়াপে তৃণমূল কর্মী খুন। আজ সিপিআইএম কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। হুগলির গুড়াপে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম খুন হন গত 18 মার্চ 2010 সালে। আজ চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত আজ সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সষ্টম কারাদণ্ডের সাজা শোনান। সাজাপ্রাপ্ত সিপিআইএম কর্মীরা হল তৎকালীন গুড়বাড়ি 1 নম্বর পঞ্চায়েত প্রধান লালু হাঁসদা, রবি বাস্কে, লক্ষ্মীরাম বাস্কে, সিদ্ধেশ্বর মালিক, সনাতন মালিক, গণেশ মালিক, লক্ষ্মীনারায়ণ সোরেন, নারু টুডু। ঘটনায় অমর রুইদাস এবং নেপাল মালিক নামে আরো দুজন বাম কর্মী অভিযুক্ত ছিলেন, যারা বিচার প্রক্রিয়া চলাকালীন মারা যান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে 2010 সালের 18 মার্চ গুড়াপে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। সেদিন মৃত ক্ষুদিরামের ছেলে সুনীল হেমব্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। মাঠে কাজ করে বন্ধু তপন রুইদাসের মেয়ের দেখাশোনার জন্য তার বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম। তারপর আর বাড়ি ফেরেননি। পরদিন 19 তারিখ ডিভিসি ক্যানেল থেকে বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ক্ষুদিরামের। রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই সময় ঘটনায় তোলপাড় পড়ে যায়। 19 মার্চ রাতে গুড়াপ থানায় অভিযোগ দায়ের করেন তপন রুইদাস। গুড়াপ থানার পুলিশ তদন্তে নেমে 10 জন সিপিআইএম কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট, অস্ত্র হাতে অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চুঁচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 27 জুন 2017 সালে চার্জ গঠন হয়। বিচার প্রক্রিয়া শুরু হয়। 12 জন সাক্ষী দেন এই মামলার। ঘটনায় 4 জন প্রত্যক্ষদর্শী ছিলেন। বিচার পর্ব চলার সময় 2 অভিযুক্তদের মৃত্যু হয়। 8 জন জামিনে ছাড়া পেয়েছিলেন। গত 6 নভেম্বর তাদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। আজ সাজা ঘোষণা হয়। আপনাদের হাতে ন্যাকড়া দিয়েছিল রক্ত পরিষ্কার করতে, কি বলবেন? আমাদের করিয়েছে, রক্ত পুকুরের জলে ঠেলা করিয়েছে, আমাদের যে গলার কাছে টাঙে ছুরি ধরে বলেছে যদি এই কথা বলে দিস কাউকে আমরা তোদেরকে সবাইকে মেরে দেবো। সেই দিনটার কথা মনে পড়ছে এখন? হ্যাঁ, মনে পড়ছে। ঘর ছাড়া হয়েছিলেন, তারপরে তৃণমূল আপনাদের পাশে ছিল? হ্যাঁ, পাশে ছিল। আজকে যাবজ্জীবন সাজা হলো, কি বলবেন? খুশি হয়েছি, আরো একটু ভালো হলে ভালো হতো, ফাঁসি হলে ভালো হতো। কি নাম আপনার? কি নাম? ঝর্ণা। আমি তো কি বলবো, আমি তো বলছি তো ফাঁসি হলে তো আমার আরো ভালো হতো। জানো ওরা সামনে আমার স্বামী তো যাবজ্জীবনে তো চলেই গেল। আমি ছেলে মেয়েগুলোকে কত কষ্টে মানুষ করেছি, কি আমরা রায়কে মেনে নেবো, কি করবো? আমার তখন ছেলে কত বয়স, তখন 18 বছর বয়স হয়নি, মেয়ের 2 বছর বিয়ে হয়, ওই হয়েছে। মেয়েটাকে বিয়েটা দিয়ে গেল, ছেলেটাকে আমি আগলে নিয়ে ওদের জালে আমি আগলে নিয়ে ঘুরেছি। আমি খালি ওদের ভয়ে যদি আমার স্বামীকে মতন ছেলেকেও যদি মেরে দেয়, সেই জন্য আমি এদের সাথে করে ছেলেকে আগলে যেত। দিদি সব জানে। আমার ছেলে তখন পরীক্ষা হচ্ছে, আমার 5 লোক নিয়ে যেয়ে পরীক্ষা দেওয়া করিয়েছে। এই ছেলে আমার সব কিছু। আমি ছেলের জন্য আমার মেয়ে তখন 18 বছরের মেয়েটার বিয়ে দিয়েছিলাম, যা করে গরিব ঘরে জানেন তো সব। রায়টা মেনে নিচ্ছেন? নিচ্ছি, কি করবো? ফাঁসি হলে আরো তো ভালো হতো। যা রায় মেনে, যা জজ সাহেব বললো রায়কে মেনে নিচ্ছি। যে যারা এই অন্যায় কাজ করেছিল, খুন করেছিল, মানে খুন মানে জঘন্যতম খুন, নৃশংস খুন। যে খুনটা আমরা 34 বছরে সিপিএমের বিভিন্ন জায়গায় অনেক কর্মী খুন হয়েছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, কংগ্রেস কর্মী সব খুন হয়েছে।
কিন্তু এই খুনটা হচ্ছে একদম মানে নৃশংস খুন যাকে বলে। কারণ ক্ষুদিরাম হেমব্রম 2010 18ই মার্চ তার বন্ধু স্বপন তপন তাদের বাড়িতে, তারাও আজকে এখানে আছে, তাদের বাড়িতে গল্প করতো, আড্ডা দিত এবং তাদের বাড়িতে দুটো তার স্বপন তপনের বউ ছিল এবং তাদের তখন 3-4টে কচিকাচা বাচ্চা ছিল আর কি। এবং তাদের বৃদ্ধ মা, সেই বৃদ্ধ মা থাকার সত্য ঘরের বাড়িতে ঢুকে মানে তাদের হাত পা কেটে নৃশংসভাবে বস্তাবন্দি করে বিজলির জলা আছে, সেই জলা 4-5 কিলোমিটার, তারপরে একটা খাল আছে, টানতে টানতে নিয়ে গিয়ে সেই খালে ফেলে। যে নৃশংস খুন, যে হাত পা কাটা, যে রক্ত পড়েছিল, সেই রক্ত আজকে এখানে দু ভাই আছে, ভাইয়ের বউ আছে, মানে তার বন্ধুর বন্ধু এবং 2 ভাই, সেই দুটো ভাইকে দিয়ে যেখানে রক্ত পড়েছিল সেই রক্ত কোদাল দিয়ে চাঁচিয়েছিল, মাটির বাড়ি কোদাল দিয়ে চাঁচিয়েছিল এবং 2 বউকে দিয়ে সেই নাতা দিয়েছিল যাতে প্রমাণ লোপাট হয়ে যায়, সেই জন্য নাতা দিয়েছিল। এবং তাদেরকে খুন করব মানে এরপর কেউ যদি মুখ খোলে তারপর তাদের কেউ রেহাই পাবে না। তারপরে তাদেরকে সেই রাতারাতি মানে অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল। এরা তো থাকতে পারেনি, এদের চোখের সামনে হয়েছে। ফোনের মাধ্যম দিয়ে যখন আমরা জানতে পারি তারা কোথায় আছে, তারপরে তাদেরকে নিয়ে আসার পর তারা টোটাল ঘটনাটা বলে এবং তারপর আমরা সমস্ত যারা সাক্ষী মানে ওই বাড়ির সমস্ত যারা মেম্বার, সেই মেম্বারদের আমরা গোপীনাথপুর 1 নম্বর অঞ্চলে কোটালপুরে তাদের আমরা আশ্রয় দিয়েছিলাম। গোপীনাথপুর 1 নম্বর অঞ্চলে কোটালপুরে গ্রামে আমরা সাক্ষী দিয়েছিলাম। এখানে রামুদা সাকুদা সবাই আছে, তাদের অবস্থায় আমরা সেখানে রেখে দিয়েছিলাম এবং রেখে দিয়ে 2010 হয়েছে, 11ই যখন আমরা জিতলাম তারপর আমরা তাদেরকে সেই জায়গা থেকে আমরা তাদের বাড়িতে আমরা ফেরত নিয়ে আসি। তারা 1-1.5 বছর ওই কোটালপুরে ছিল, সেখানে ওদের বাড়ির একটা মেয়েরও ওখান থেকেই বিয়ে হয়েছিল। এবং এই ঘটনা আজকে আমরা খুব খুশি, তার কারণ হচ্ছে যে ধনেখালিতে সিপিএমের আমলে অনেক খুন হয়েছে, সেই খুনের আমরা কারোর পানিশ আদালত দিতে পারেনি। তার কারণ হচ্ছে যে সাহেব আলীর নাম শুনেছেন, ঘড়ি মিস্ত্রির নাম শুনেছেন, সব। তার কারণ হচ্ছে যে আরও আছে এরকম, আরও খুন হয়েছে যারা আছে, আমরা কারোর শাস্তি দিতে পারিনি। তার কারণ হচ্ছে সিপিএমের আমলে বিচারের বাণী নীরবে কেঁদেছিল। তার কারণ যারা সাক্ষী তাদেরকে ভয় দেখিয়ে তাদের সাক্ষীকে মানে দিতে দিত না, তুলে নিত, মিথ্যা বলাতো, তার ফলে আমরা পানিশ দিতে পারিনি। কিন্তু আজকে মামাটি মানুষের সরকার বাংলায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবার পর বাংলায় সেই শান্তিটা ফিরে এসছে। তাই আমরা আজকে ক্ষুদিরাম হেমব্রমের যারা দোষী তারা তাদের যাবজ্জীবন 10 জন ছিল, 10 জনের মধ্যে 2জন মারা গেছে, 8 জনের তাদের যাবজ্জীবন হয়েছে। আমরা আদালতের কাছে কৃতজ্ঞতা জানাই যারা এই পানিশটা করেছে। আসামিরা বলছে যে একেবারে আমরা সিপিএম করি বলে তৃণমূল আমাদের ফাঁসিয়েছে, এটা মিথ্যে কথা। প্রথম হচ্ছে ডাক্তার সাক্ষী, বাড়ির লোক সবাই সাক্ষী দিয়েছে। উল্টে যে তার জুতো জামা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তারপর তার বডি একটা
একটা খাল থেকে উদ্ধার হয়েছিল। এখানে অনেক সাংবাদিক আছে, সেদিনকে মনে হয় গিয়েছিল, অনেক সাংবাদিক আছে সেদিন, যেদিনকে বডিটা উদ্ধার হয় তারাও গিয়েছিল। তারাও জানে গুলাব থানাতে, তারাও জানে যে কি নৃশংস খুন সিপিএম করেছিল, সিপিএম এর হারমাদ মাইনা করেছিল, সেটা নিশ্চয়ই তারাও চাক্ষুষ দেখেছে। একজন সাক্ষীকে ধরুন। ব্যানার্জি আজ ক্ষুদিরাম হেমব্রম মার্ডার কেসে গোলাপ থানার অন্তর্গত গুরবাড়িতে যে নৃশংস মার্ডার তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে করা হয়েছিল, তার আজকে রায়দানের দিন ধার্য ছিল। মহামান্য আদালত সব দিক বিবেচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেছে। যে যে ধারা মোতাবেক চার্জ গঠন করা হয়েছিল প্রত্যেকটা চার্জ প্রমাণিত হয়েছে। উনি সর্বশেষে কনক্লুশনে এলেন যে 302 এবং 149 ধারা অনুযায়ী আসামিরা প্রত্যেকে 8 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো এবং প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে ফাইন করা হলো, অনাদায়ে আরও সশ্রম কারাদণ্ড এবং অন্যান্য ধারাতে কোনোটাতে 1 বছর, কোনোটাতে 2 বছর এই সমস্ত শাস্তি দেওয়া হয়েছিল। সমস্ত সাজাটা একই সঙ্গে চলবে। মহামান্য আদালত আজকে এও রায়দান করেছেন যে ভিকটিমের ওয়াইফ যে লস এবং যে সাফার, যে মেন্টাল অ্যাগনিতে পেলেন তার স্বামীকে হারিয়ে, তার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাড়াতাড়ি যাতে এই টাকা পান, কোর্ট সেটাও দেখবেন বলেছেন। আজকে মামলার অন্তিম লগ্নে এসে আমি খুব খুশি যে আমি আজ দীর্ঘ দিন লড়াই করে 15 বছর বাদে আমি সমস্ত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড যাতে পায় তার ব্যবস্থা করতে পেরেছি। এটা আমি আনন্দিত। কতজন সাক্ষী ছিল? মোট এই মামলা মোকদ্দমাতে আমরা 12 জন সাক্ষীকে এক্সামিন করেছিলাম। তার মধ্যে অটোপসি সার্জন ছিলেন, 2 জন পুলিশ অফিসার ছিলেন এবং 4 জন প্রত্যক্ষদর্শী ছিল, যারা আসামিদের নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী তাদের এভিডেন্সের আকারে দিয়ে গেছেন। মূলত 4 জন প্রত্যক্ষদর্শী অর্থাৎ স্বপন রুই দাস, তপন রুই দাস, বাসন্তী এবং তার যা, এই 4 জনের প্রত্যক্ষদর্শী সাক্ষীর বয়ানকে করবোরেট করেছে অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্ট। যে রিপোর্ট দেখলে আমরা শিউরে উঠি, সেই অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্টে এক্সটার্নাল ইঞ্জুরি পাওয়া গেছে মারাত্মকভাবে 21টা শরীরে, এবং তার ডিসেকশন করার পর যে ইঞ্জুরি পাওয়া গেছে সেটাও 13টা ছিল। কি ভয়ানক অত্যাচার, কি ব্রুটাল মার্ডার আমরা অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি। যাই হোক, আমি সরকার তরফে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ হ্যাঙ্গিং এ চেয়েছিলাম। মহামান্য আদালত যা রায় দিয়েছেন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন তাতেই আমি খুশি, কারণ আদালতের বিচার হচ্ছে শেষ বিচার। আমি আমার বক্তব্য স্টেটের তরফে জানিয়েছিলাম, আদালত সবকিছু বিবেচনা করে আজকে এই শাস্তি দাবি করেছে। আপনার নাম? আমার নাম চণ্ডীচরণ ব্যানার্জি, আমি পাবলিক প্রসিকিউটর এই মোকদ্দমা। রায় হলো আপনারা দেখলেন 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এই ঘটনার ব্যাপারে আপনাদের বলি যে এই গুড়াব থানার অন্তর্গত গুড়বাড়ি বলে একটা গ্রাম আছে, সেখানে জনৈক তপন রুই দাস এই 19/3/2010 তারিখে একটা অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগটা দাখিল করেন উনি 10 জনের বিরুদ্ধে। সেই 10 জন কি করেছিল? সেই 10 জন ছিল সেই আসামিরা 18/3/2010 তারিখে রাত্রি 9:30টার সময় ওই গ্রামেরই একজনের বাড়িতে ঢুকে, তারা ঢুকলো কি দিয়ে? লালু হাসদার নেতৃত্বে এই 10 জন ব্যক্তি যাদের বিরুদ্ধে আজকে মামলাটা সাজা হলো, 10 জনের নামটা কি বলতে হবে? আচ্ছা, সেই 10 জনের বিরুদ্ধে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র, টাঙ্গি, নানা রকম মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে ওই যাকে বললাম তাকে বিভৎসভাবে মারধর করলো। মারধর করে সে যখন রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, তখন যার বাড়িটার যেন নাম ছিল কার, ক্ষুদিরাম হেমব্রম, কার বাড়িতে ঢুকেছিল? বেশ, তপন রুই দাস। তপন রুই দাস বাড়িতে এসেছিল, ও একটা সাইকেলে করে একটা হাওয়াই সাইকেলে পড়া ছিল। তাকে বেড়ে যাওয়ার পরে সে যখন রক্তাক্ত অবস্থা পড়ে যায়, গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, এবং মারার পরে যে 4 জনের সামনে অর্থাৎ তপন বাবুর স্ত্রী, তপন বাবুর ছেলে, তপন বাবুর ভাইয়ের স্ত্রী, তপন বাবুর ভাই, এই 4 জনের সামনে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো। এবং হত্যা করে আপনাদের সেই সাইবাড়ির ঘটনাটাকে একটু মনে করে দিতে চাই। সাইবাড়িতে ওই একই
একই মানে জোয়ারে বলবো আমি, সেটা রক্তটা তুলে বাকে খাওয়ানো হয়েছিল। আর এখানটা সেটা না করে তারা কি করলো, ওই রক্তটাকে ওই যারা প্রত্যক্ষদর্শী তাদের বাধ্য করলো সেই রক্তটা মুছে ফেলে দিতে, যাতে সেই এভিডেন্সটা বিলোপ হয়। এবার আমি কি করলেন, করার পরে যে স্যান্ডেলটা আর যে সাইকেলটা ছিল সেইগুলোকে ওখান থেকে তাদের বদ্ধ করালো, ওখান থেকে ওরা সরিয়ে ফেলো ওগুলো। এবং আরো বলে দেওয়া হলো যে কাউকে যদি এটা বলা হয় তাহলে যে ঘটনাটা ক্ষুদিরাম হেমব্রমের হয়েছে তাদের সঙ্গে সে একই ব্যাপার হবে। এবং এই ঘটনাটা আপনাদের যেরকম বললাম যে এফআইআরটা লজ হলো 19/3/2010 তারিখে, আর পুলিশ 20/7/2010 তারিখে এই কেসে চার্জশিট দিয়ে দিল। তাহলে আপনি দেখুন পুলিশও খুব তৎপরতার সঙ্গে কাজ করেছে। আমি এটা বারবার বলি আবার হুগলি পুলিশ সম্বন্ধে, যে হুগলি পুলিশ সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে, এটা ক্ষেত্রেও তাই। উইদিন স্টিপুলেটেড পিরিয়ড তাদের চার্জশিট দিয়ে দিল, এবং চার্জশিট দিল কতজনের বিরুদ্ধে? 10 জনের বিরুদ্ধে। চার্জশিট দেওয়ার পরে এই কেসটা চার্জশিট দেওয়া হলো কি কি সেকশনে? 147, 148, 149, 302, 201 আর 149 আর 448 ছিল। চার্জশিট দেওয়ার পরে এই মামলাটার বিচার প্রক্রিয়া শুরু হলো যেদিন থেকে এই মামলাটার চার্জ গঠন করা হলো। এবং সরকার চার্জশিটে 13 জনের নাম দেওয়া হয়েছিল সাক্ষীতে, কিন্তু সরকার পক্ষ থেকে 12 জনের সাক্ষী গ্রহণ করা হয়। 12 জনের সাক্ষী গ্রহণ করার পরে গত তারিখে অর্থাৎ এটা 7-11 তারিখে তাদের, এখানে আর একটা কথা বলে রাখি, যখন মামলার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যায় তখন একটা প্রক্রিয়া থাকে, সেটাকে বলা হয় মহামান্য আদালত প্রত্যেকটা আসামিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। সেটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আগে 313 ধারা মতে। যখন এই জিজ্ঞাসাবাদ হচ্ছে তখন একজন আসামি সে সেখান থেকে যেন তেন প্রকার ওদের টার্গেট ছিল যে এনার কাছে মানে এই বিচারটাকে তারা কোনো মতে করতে দেবে না। যে পালিয়ে যায় তার নাম ছিল সিদ্ধেশ্বর মালিক। এইবার তাকে পুলিশ কিন্তু খুব নিপুণ তৎপরতায় তাকে অ্যারেস্ট করে। এইবার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে 6-11 তারিখে বিচারক এদের দোষী সাব্যস্ত করে এবং 7-11 তারিখে তাদের সাজা শোনানোর জন্য দিন ঘোষণা করে। তা সাজা শোনানো ঘটনার সময় এটা নিয়োগ হচ্ছে সরকারি পক্ষের এবং যে আসামি পক্ষের উকিলবাবুকে শুনতে হবে সাজা সংক্রান্ত ব্যাপারে তাদের কি বক্তব্য। তা সরকারি পক্ষের উকিলবাবু যিনি ছিলেন তিনি বলেছেন যে তার সর্বোচ্চ সাজা চাই, এবং আসামি পক্ষের উকিলবাবু বলেছেন যে এটা পলিটিক্যাল ভিক্টিমাইজ হয়েছে, সুতরাং সাজার ব্যাপারে তিনি কিছু বলবেন না। এবং প্র্যাকটিক্যালি এই ব্যাপারে হাকিম তাদের আরো একটা সুযোগ দেয়। 7 তারিখের পরে আজকের ডেট 11 তারিখে মহামান্য আদালত তাদের ফার্দার তাদের যাতে রিফ্রেশ করা যায় সেই জন্য তাদের সেগ্রিগেশন রেখে দেওয়ার জন্য জেল অথরিটিকে বলে, কারেকশনাল অথরিটিকে, যে তোমাদের ওদের সেগ্রিগেট করে রাখো। আফটার সেগ্রিগেশন এসে ওরা একই কথা বললো, তাদের বউ বাচ্চা ইত্যাদি আছে, কিন্তু তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করলো না কোনোভাবে। যাই হোক, সবকিছু বিচার বিবেচনা করে আদালত মহামান্য বিচারক শ্রী সঞ্জয় শর্মা তিনি রায়টা এরকম দিলেন। তার রায়টা হচ্ছে এরকম, তিনি 147 ধারাতে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কিন্তু কোনো ফাইন ইম্পোজ করেননি। 148-এ উনি 2 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন কিন্তু কোনো ফাইন ইম্পোজ করেননি। আর 448-এ উনি 3 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন উইদাউট ফাইন। কিন্তু 302 অর্থাৎ মার্ডার কেসে উনি লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে 10,000 টাকার ফাইন অনাদায়ে সেখানটায় আরো 1 বছরের তারা সাজা খাটবেন। আর 201-এর ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ সাজা হয় 7 বছর, যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয় বা লাইফ ইমপ্রিজনমেন্ট তার সাজা হচ্ছে 7 বছরের, সেক্ষেত্রে উনি 201 এবং 149 আর সবাই মিলে তো 201টা করেছে অর্থাৎ এভিডেন্স লোক করেছে, সেই জন্য সেখানে সাজা দিয়েছেন 3 বছর এবং 1000 পানিশমেন্ট অনাদারে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড। আর এই সমস্ত শাস্তি কিন্তু একসঙ্গে চলবে, একের পর এক নয়, সবগুলো একসঙ্গে চলবে। এইটাই উনি রায় দিয়েছেন। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনারা, দীর্ঘ 15 বছর পরে আজকে চুঁচুড়া কোর্টে যেরকম চুঁচুড়া আদালত সবসময় ঊর্ধ্বে আছে মানে রায়ের ব্যাপারে, বিচার ব্যবস্থার ব্যাপারে, আজকেও
না, এই একটা প্রশ্ন আপনারা করবেন আমি জানতাম। আপনাদের রিপোর্টারদের কিছু কিছু ব্যাপার আমি দেখছি, অনেকক্ষণ বাইট দিয়েছে তো, এই এক তো দেরি হলে এই প্রশ্নটা আপনারা করেছেন। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, দেরি তো হয়েছে, 15 বছর দেরি হয়েছে। কিন্তু কেন দেরি হয়েছে সেটা আপনাকে বলছি। এই মামলাটা আমি কিন্তু এর প্রসিকিউটর ছিলাম না।